জাতীয় নির্বাচন যত দেরি হবে দেশ তত পিছিয়ে যাবে, অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেটে এক সভায় তিনি আশা প্রকাশ করে বলেন, এটি বিবেচনায় নিয়ে অন্তর্বর্তী সরকার আসছে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজন করবে। একই অনুষ্ঠানে দলের নীতি নির্ধারকরা অভিযোগ করেন, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট নির্বাচনী পরিবেশের কথা বলে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরতে বাধা দিচ্ছে। সিলেট থেকে ইকবাল মুন্সির পাঠানো ছবি ও তথ্য নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। একদিনের সফরে সিলেট এসে দলের চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিকের আয়োজনে মতবিনিময় সভায় যোগ দেন মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপির সিনিয়র বেশ কয়েকজন নেতা। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের সভায় বিএনপির নীতি নির্ধারকরা বলেন, পতিত স্বৈরাচার ও স্বাধীনতা বিরোধী শক্তি নিজেদের স্বার্থ হাসিলের জন্য জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র করছে। সচিবালয় থেকে শুরু করে জেলা উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরে এখন পর্যন্ত শেখ হাসিনার লোকেরা রয়ে গেছে, যারা এখন পর্যন্ত ষড়যন্ত্র করছে, যারা চাচ্ছে না যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গড়ে তুলতে দেশবাসী এখন তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সবার অধিকার পূর্ণ করা হবে, ভোট দিতে পারবে মানুষ, যেখানে কথা বলতে পারবে, বাক স্বাধীনতা থাকবে। সেই দেশ তৈরি করার জন্য আমরা নতুন করে সংগ্রাম শুরু করেছি। আর আমাদের এই সংগ্রাম, আমাদের এই যুদ্ধ, তার নেতা হচ্ছেন আমাদের এখন তরুণ নেতা তারেক রহমান সাহেব। এ সময় জাতীয় নির্বাচন বিলম্বিত হলে দেশ নানা সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। সরকারকে বলতে চাই, অন্য রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না, ইনভেস্টমেন্ট হবে না, মবক্রেসি আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার, যে সরকারের পেছনে মানুষ আছে। এর আগে একদিনের সফরে পুণ্যভূমি সিলেটে এসে প্রথমেই দুই সাধক হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন বিএনপি মহাসচিব। ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে। এ সময় জিয়া পরিবারের জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি। ফ্যাসিবাদের পতন থেকে শিক্ষা না নিলে পরিণতি আওয়ামী লীগের মতোই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রার ৭ম দিনে নাটোরে অনুষ্ঠিত পথসভায় তিনি একথা বলেন। এ সময় বর্তমান রাষ্ট্র কাঠামো জনগণের অধিকার নিশ্চিত করতে ব্যর্থ উল্লেখ করে নতুন সংবিধান, নতুন আইন এবং মৌলিক সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানান এনসিপির নেতারা। নাটোর প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফের তথ্য ও ছবিতে রিপোর্ট করেছেন মাজহারুল হক মুহাজির। রংপুর বিভাগের পর দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রা এখন চষে বেড়াচ্ছে রাজশাহী বিভাগ। এই পদযাত্রার ৭ম দিনে দলটির গন্তব্য এখন নাটোরে। জেলার স্টেশন বাজার থেকে নিচা বাজার হয়ে তাদের পদযাত্রা শেষ হয় শহরের স্বাধীনতা চত্বর মাদ্রাসা মোড়ে। সেখানে আয়োজিত পথসভায় এনসিপির নেতারা বিচার সংস্কার এবং নতুন সংবিধানের প্রয়োজনীয়তা তুলে ধরেন। আমরা কখনোই মাঠ ছেড়ে চলে যাই নাই, আমরা কখনো আওয়ামী লীগ ছাত্রলীগের সাথে কখনো আপোষ করি নাই। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটা এখনো বাস্তবায়ন হয়নি, তাই আমরা যেন জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হওয়ার পূর্ব পর্যন্ত এই রাজপথ ছেড়ে না দেই। নাটোরে জুলাই পদযাত্রার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সোজা সাপটা জবাব, কর্মসূচিতে বাধা দিলে পরিণতি হবে আওয়ামী লীগের মতো। আমরা আজকেও শুনতে পেয়েছি আমাদের নাটোরের এই কর্মসূচিতে ন্যাক্কারজনকভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমাদের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে।
হুঁশিয়ারি দিতে চাই, মাত্র 1 বছর আগের ঘটনা। এই ব্যানার ছিঁড়ে কর্মসূচিতে বাধা দিয়ে যারা ক্ষমতায় দীর্ঘায়িত হতে চেয়েছিল তারা আজকে বাংলাদেশে তাদের ঠাঁই হয় না। যদি এখনো শিক্ষা না নেই তবে তাদের পরিণতিও সেই দিকেই যাবে। এ সময় অবিলম্বে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান নাহিদ। বলেন, এ নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না। যে সকল মানুষ শহীদ হয়েছিল তাদের সেই শহীদি মর্যাদা রাষ্ট্রকে দিতে হবে, সংবিধানের স্বীকৃতি থাকতে হবে। এর জন্য আমাদের প্রয়োজন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ। আমরা কোনো ধরনের টালবাহানা, কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেব না। আগামী 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের রূপরেখা দেওয়া হবে বলেও জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ইনশাআল্লাহ দেশ গঠনের এই যাত্রাতে আমরা আপোষ করব না। মৃত্যু ভয়কে উপেক্ষা করে আন্দোলনে নেমেছিল যে সকল ছাত্র, তাদের একজন চট্টগ্রামের শহীদ ওমর নুরুল আফসার। স্বপ্ন দেখেছিল বৈষম্যহীন এক সমাজের, কিন্তু 5 আগস্ট উত্তরায় আনন্দ মিছিল করার সময় একটি বুলেট তার সকল স্বপ্ন চুরমার করে দেয়। ন্যায্য দাবি আদায়ে এমন মৃত্যু কোনোভাবেই মানতে পারছে না তার পরিবার। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। হতে যেমন আমার ছেলে একটু খাবার পছন্দ করত, যেমন কুরবানির এভাবেই স্মৃতির চিহ্ন হয়ে আছে ওমরের বাসার চেয়ারটি। পরিবারের আড্ডায় যে ওমরের উপস্থিতি সবাইকে আনন্দিত করত, এখন সেখানে শুধুই নীরবতা। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ছিল ওমরের, তাই তো চট্টগ্রাম ছেড়ে ভর্তি হয়েছিলেন ঢাকার বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে। 13 মডিউলের 12টি সম্পন্ন করেছিলেন কৃতিত্বের সাথে। শেষ মডিউলটি শেষ হওয়ার আগেই একাধিক চাকরির প্রস্তাব পান ওমর। ঠিক এমন সময় অধিকার আদায়ের আন্দোলনে নামে দেশের ছাত্র সমাজ। তাতে অন্য সহযোদ্ধাদের সাথে যোগ দেয় তরুণ ওমর। তো অধিকারের জন্য আমরা সরকার কাছে চাইতেই পারি। এখন এই চাওয়াটা যে সিনিয়ররা চাবে আমরা চাইবো না, আমাদের জন্য ওরা জীবন দিচ্ছে, আমরা তো আমাদের বিবেকের কাছে হেরে যাচ্ছি। এরই মধ্যে আন্দোলনের মাঝপথেই আহত হন ওমর, কিন্তু দমে যায়নি এই তরুণ। সুস্থ হয়েই আবার যোগ দেন আন্দোলনে। তবে আন্দোলনের সুফল দেখে যেতে পারেনি এই যুবক। 5ই আগস্ট উত্তরায় আনন্দ মিছিল করার সময় হঠাৎই ঘাতকের নির্মম বুলেট কেড়ে নেয় ওমরের জীবন। বছর হতে চললেও ভাইকে হারিয়ে এখনো কান্না থামছে না তার পরিবারের। একমাত্র বোন ভুলতে পারছে না ভাই হারানোর বেদনা। গুলি খাইছে, তাড়াতাড়ি এনিহাও কোনো একটা ব্যবস্থা করা লাগবে। ও ফোনের পর ফোন দিচ্ছি, ওরা তো ওকে নিয়ে যাচ্ছে। আর ওর তো অনেক হাইট ওয়েট সব কিছু মিলে আসলে নিতে অনেক কষ্ট। আর তখন তো এমন পরিস্থিতি ছিল না আসলে কেউ কাউকে দেখবে। ওমর হত্যার বিচার চান তার পরিবার। আমি আমার ছেলের জন্য ন্যায্য বিচার চাই। আমার ছেলে তো নিরপরাধ, ও অধিকার চাইতে গিয়ে ওকে মেরে ফেলবে, এটা তো আমরা মেনে নেব না। বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখতে গিয়ে ওমরের মতো আর কারো প্রাণ যেন এভাবে না যায়, এমনটি জানালেন তার পরিবারের সদস্যরা। নির্বাচন পেছানো নয়, লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া জামায়াতে ইসলাম যেনতেনভাবে নির্বাচন আয়োজনের বিপক্ষে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। মহাসমাবেশের প্রস্তুতির অংশ হিসেবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে তিনি একথা জানান। গোলাম পারওয়ার বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনের সংশয় রয়েছে, তাই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ দেন তিনি। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। 19 জুলাই মহাসমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে জামায়াত ইসলামী। সারা দেশ থেকে লাখ লাখ নেতাকর্মী অংশ নেবেন এই মহাসমাবেশে। সেজন্য সোহরাওয়ার্দী উদ্যানের প্রস্তুতি পরিদর্শনে আসেন জামায়াতের নেতৃবৃন্দ। সুন্দরভাবে সমাবেশ আয়োজনে বিভিন্ন দিক নির্দেশনা দেন তারা। এ সময় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, পিয়ার পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সহ 7 দফা দাবি তুলে ধরা হবে মহাসমাবেশে। একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের উদ্দেশ্যে লেভেল প্লেয়িং ফিল্ড, নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার শেষ করা, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারকে দৃশ্যমান করা, পিয়ার পদ্ধতিতে আমাদের জাতীয় নির্বাচনের যে দাবি উঠেছে সর্বমহল থেকে সেটা মেনে নেওয়া,
জুলাই অভ্যুত্থানকে নিয়ে যে জুলাই ডিক্লারেশন, যে জুলাই সনদ, সেটা ঘোষণা এবং বাস্তবায়নের জন্য আমরা জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী এই জুলাই মাসের মধ্যেই সেটা সরকারকে বাস্তবায়ন এবং ঘোষণার দাবি করেছি। জামায়াতের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে জানিয়ে গোলাম পরোয়ার বলেন, নির্বাচন পেছানোর কথা জামাত কখনো বলেনি। আমরা নির্বাচন পেছানো না করা এ ব্যাপারে কোনো বক্তব্য কখনো রাখি নাই। বক্তব্যটা বুঝতে হবে। আমরা বলেছি, আমাদের আমির সাহেব বলেছেন নির্বাচন আমরা চাই, কিন্তু সেই নির্বাচন যেন তেন নির্বাচন না হয়। তো যেন তেনর অর্থই হলো কোনো দিকে প্রশাসন ঝুঁকে পড়বে, নিরপেক্ষ হবে না, আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, আবার প্রশাসন জবরদস্তি করবে, কেন্দ্র দখল হবে। এই জাতীয় ইলেকশনকে আমাদের আমিরে জামাত মিন করেছেন। সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণের মাঝে সংশয় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সরকার, নির্বাচন কমিশন, সমস্ত প্রশাসন যেন নিরপেক্ষভাবে মানুষের সকল সংশয়কে দূর করে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড, কোনো দিকে না ঝুঁকে সবার ক্ষেত্রে সমতার ভিত্তিতে যে গণদাবি উঠেছে এটা যেন নিশ্চিত করতে পারেন। মহাসমাবেশে অন্যান্য ইসলামী দলসহ সমমনা দলগুলোর নেতৃবৃন্দ অংশ নেবেন বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। জরুরি অবস্থা জারির বিধান সংশোধন এবং রাজনৈতিকভাবে তা ব্যবহার না করতে একমত পোষণ করেছে রাজনৈতিক দলগুলো। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। তিনি জানান, উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণের প্রস্তাবেও একমত পোষণ করেছে সব রাজনৈতিক দল। মনির হোসেন তপুর রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 10ম দিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 3টি বিষয়ে আলোচনার কথা থাকলেও সময়ের কারণে নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা করা সম্ভব হয়নি। বিদ্যমান সংবিধানের 141 যে অনুচ্ছেদ আছে তার ক, খ, গ সমস্ত কিছুর ক্ষেত্রেই এইটা সংশোধন, সংযোজন, বিযোজন, পরিবর্তন করার ব্যাপারে ঐকমত্য হয়েছে, একমত হওয়া গেছে। দ্বিতীয় যেটার বিষয়ে একমত হওয়া গেছে সেটা হচ্ছে যাতে করে জরুরি অবস্থা কোনো অবস্থাতেই, কোনো পরিস্থিতিতেই রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয় সেটা নিশ্চিত করার বিষয়ে ঐকমত্য হয়েছে। রাজনৈতিক দলের প্রতিনিধিরা জানিয়েছেন, জরুরি অবস্থা যাতে কোনোভাবে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার না হয়। কারণ দলীয় প্রেসিডেন্ট, দলীয় মন্ত্রিসভা, তাহলে এক লাইনে যদি হয় সংস্কারটা কি হলো? একটা যদি সংসদীয় কমিটি থাকে, এই সংসদীয় কমিটির মধ্যে সরকার থাকবে, বিরোধী দল থাকবে, তাহলে এখানে ব্যালেন্স অফ পাওয়ার থাকবে। রাজনৈতিক কারণে এখানে জরুরি অবস্থা ঘোষণার সুযোগটা হয়তো বা হবে না। আমরা আমাদের দেশের অভিজ্ঞতায় দেখেছি এটাকে রাজনৈতিকভাবে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, সেটা বন্ধ করতে হবে। জরুরি অবস্থার বিধানের পরিবর্তন ও সংশোধনের বিষয়ে বিস্তারিত আলোচনা সংসদে হওয়া উচিত বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে সংসদ নয়, বর্তমান সরকারের অধীনেই সব সংস্কার করার দাবি জানিয়েছে এনসিপি। জরুরি আইন বা জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে যে আইনগুলো, সেই বিধানগুলোতে প্রয়োজনীয় সংস্কার, প্রয়োজনীয় সংশোধনী আনা প্রয়োজন, এই ব্যাপারে একমত। এবং এটা রাজনৈতিকভাবে ব্যবহার করা যাবে না, এই ব্যাপারে একমত। কিন্তু বিস্তারিত কি নাগরিক অধিকার স্থগিত হবে না হবে, কি বিধান আরও সংযোজিত হবে, পরিবর্তন করা হবে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা সংসদে হওয়াই ভালো। ঐক্যমত্য কমিশন যদি পার্লামেন্টের দিকেই তাদের আলোচনাকে অগ্রগতি করতে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমরা মনে করব যে আমাদের এই যে গোটা আলোচনা, ঐক্যমত্যের আলোচনা, সে আলোচনা অবশ্যই কার্যকর হবে না। ঐক্যমত্য কমিশনের পরবর্তী বৈঠক বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ।